সমুদ্রের তীরে দাঁড়ালে মনে হয় ওই বুঝি রাশি রাশি পানি তীব্র বেগে তীরের দিকে ছুটে আসছে, তাই না? কিন্তু বিজ্ঞান আসলে সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আজকের এই সংক্ষিপ্ত বিশ্লেষণে আমরা দেখব এই যে এত বিশাল ঢেউ, এগুলো কি সত্যিই ছুটে আসা পানি, নাকি স্রেফ এক অদৃশ্য শক্তির দারুণ এক খেলা? চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। সত্যি বলতে কি, ঢেউ কিন্তু মোটেও পানির ছুটে চলা নয়। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। ঢেউ হলো মূলত পানির ভেতর দিয়ে ছুটে চলা এক অদৃশ্য শক্তির স্থানান্তর। মানে পানি আসলে নিজের জায়গাতেই থাকে, শুধু ওই শক্তিটা একটা পানির কণা থেকে আরেকটা কণায় ভর করে সামনের দিকে এগিয়ে যায়। ব্যাপারটা রীতিমতো জাদুকরি, তাই না? ব্যাপারটা আরও সহজে বুঝতে ঢেউয়ের ওপর ভাসমান একটা সাধারণ প্লাস্টিকের বলের কথা ভাবা যেতে পারে। খেয়াল করলে দেখা যাবে বিশাল ঢেউ নিচ দিয়ে বয়ে গেলেও বলটা কিন্তু মোটেও তীরের দিকে ছুটে আসে না, বরং সেটা স্রেফ বৃত্তাকারে ঘোরে। ঠিক এই বলটার মতোই পানির কণাগুলো একই জায়গায় চক্রাকারে ঘুরতে থাকে। অদৃশ্য শক্তিটা হুশ করে বেরিয়ে যায় আর পানি তার নিজের জায়গাতেই রয়ে যায়। এখন প্রশ্ন হল, এত বিপুল পরিমাণ শক্তির আসল উৎসটা কি? অবাক করা একটা তথ্য হল, সমুদ্রের এই বিশাল ঢেউ সৃষ্টির পেছনে ৯৫% অবদানই কিন্তু বাতাসের। ভাবা যায়, বাকি অন্যান্য সব কারণ মিলে ভূমিকা রাখে মাত্র ৫%। অর্থাৎ এই বিশাল মহাসাগরকে সবসময় এমন উন্মাতাল করে রাখার পেছনের মূল জাদুকর হল এই বহমান বাতাস। এই পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সাধারণ। শান্ত পানির ওপর দিয়ে যখন বাতাস বয়ে যায়, তখন সেখানে একটা ঘর্ষণ তৈরি হয়, আর এই ঘর্ষণ থেকে জন্ম নেয় ছোট ছোট রিপল বা কম্পন। বাতাস যত একটানা এবং যত বড় এলাকা জুড়ে বইতে থাকে, এই ছোট ঢেউগুলো তত বেশি শক্তি সঞ্চয় করতে থাকে, আর একসময় সেগুলোই বিশাল আকার ধারণ করে। একদম ছোট কম্পন থেকে শুরু হয়ে অতিকায় এক শক্তিতে পরিণত হওয়া। বাতাস ছাড়া অবশ্য আরও কিছু ব্যাপার আছে, যেমন চাঁদ ও সূর্যের মহাকর্ষের টানে তৈরি হওয়া জোয়ার ভাটা। আবার সমুদ্রের তলদেশে যখন বড় ধরনের ভূমিকম্প হয়, তখন সৃষ্টি হয় ভয়ঙ্কর সুনামি। এমনকি সাগরের বড় বড় জাহাজ বা সমুদ্রের শক্তিশালী স্রোতও পানিকে অনবরত নাড়িয়ে দেয়। আর ঠিক এসব কারণেই বিশাল মহাসাগর কখনোই পুরোপুরি শান্ত থাকতে পারে না। আর একটা মজার ব্যাপার হলো, গভীর সমুদ্রে ঢেউ কিন্তু বেশ দ্রুত আর মসৃণভাবে এগোয়, কিন্তু তীরের কাছাকাছি এলেই দৃশ্যপট একেবারে বদলে যায়। তীরের কাছে পানি অগভীর থাকায় ঢেউয়ের একদম নিচের অংশটা মাটির ঘর্ষণে হঠাৎ করে ধীর হয়ে যায়। অথচ খেয়াল করুন, ঢেউয়ের ওপরের অংশটা কিন্তু আগের সেই তীব্র গতিতেই সামনের দিকে ছুটতে চায়। ঠিক তখনই ভারসাম্য হারিয়ে বিশাল ঢেউগুলো তীরের ওপর সজোরে আছড়ে পড়ে। মহাসাগরের এই বিশালতার কারণে বাতাস সেখানে একদম বাধাহীনভাবে তার শক্তি প্রয়োগ করতে পারে। তো আজকের এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার বিষয় রেখে যাই। সমুদ্রের এই বিশাল ঢেউয়ের পেছনের বিজ্ঞানটা তো আমরা জানলাম, কিন্তু আমাদের বাড়ির পাশে ছোট পুকুরে কেন কখনোই সমুদ্রের মতো এমন বিশাল ঢেউ তৈরি হতে পারে না? পুকুরের আয়তন আর বাতাসে টানা বয়ে চলার দূরত্বের সাথে এই শক্তির আসল সম্পর্কটা ঠিক কেমন হতে পারে বলে মনে হয়? একটু ভেবে দেখবেন কিন্তু।